আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই নির্বাচনের শেষ মুহূর্তে বড় বিস্ফোরণ, কে সরকার গঠন করতে যাচ্ছে। বিষয়টি নিয়ে কথা বলবার আগে আবার আরেকটি বিষয় নিয়েও একটু কথা বলা দরকার। সেটি হচ্ছে যে এখনো কিছু কিছু মানুষ মনে করছেন যে হঠাৎ করে একটা ওহী নাজিল হবে নির্বাচনের, যেখানে মাত্র মাঝখানে একদিন বাকি বা কয়েক ঘন্টা বাকি, সেই সময়ও কিছু মানুষ খোয়াব দেখছেন যে নির্বাচনটা বানচাল হয়ে যাবে। তাদের জন্য বলছি, খোয়াব থেকে বাস্তবতায় আসুন। নির্বাচন হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত, এবং এখন অন্ততপক্ষে বিবেচনা করুন বা হিসেব করুন যে আসলে আগামীর মসনদে কে যাচ্ছে এটি নিয়ে হাইপ তোলারও ব্যাপার আছে। যেমন জামাতে ইসলামের পক্ষ থেকে ব্যাপক একটা হাইপ তোলা হচ্ছে। এই নির্বাচনটা শুরু থেকেই বা বলা যায় যে এই 1.5 বছরে নানাভাবে হাইপ তোলা হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের সাফল্য দেখা গেছে, ছোট ক্ষেত্রে বড় সাফল্য। যেমন আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলতে পারি, সেখানে তারা একচেটিয়া বিজয় পেয়েছে, এবং সেখান থেকে একটা ধারণা হচ্ছিল যে তারাই কি আসছে ক্ষমতায়। আবার সেই বিজয়টা তৈরি করাটাও কিন্তু নাটকীয় বিজয়। জামাতের বিজয়টা এই কারণেই তৈরি করেছিল তারা, এটাও একদম তৈরি করা বিজয়, স্বতঃস্ফূর্ত বিজয় নয়। তৈরি এ কারণেই করেছিল যে এই বিজয়টা যেন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলে, মানুষের যেন একটা মনস্তাত্ত্বিক ধারণা হয়, ভাব হয় যে এবার জামাতি তো ক্ষমতায় আসছে, আমি ভোটটা কেন নষ্ট করব, ঠিক আছে আমি জামাতেই সেল মেরে দিলাম। কিন্তু সর্বশেষ বাস্তবতা বলছে জামাত ক্ষমতা থেকে যোজন যোজন পেছনে। বিএনপি এককভাবে ক্ষমতা বা সরকার গঠন করছে, জরিপ বলছে, সমীক্ষা বলছে। এখন ভোট কত পার্সেন্ট পড়বে সেটি বিবেচ্য বিষয় নয়। সেটি 5% হতে পারে, 10% হতে পারে, কিংবা সেই সরকারটি কতদিন, কয় মাস, কয় বছর স্থায়ী হবে, সেটি দেশীয় রাজনীতি, আন্তর্জাতিক পরিস্থিতি, বিভিন্ন বিষয়, বিভিন্ন সূচক নির্ধারণ করবে সেই সরকারটির আয়ুষ্কাল। ইতিমধ্যে নির্বাচনী প্রচার আজ সকাল 7:30 থেকে শেষ হয়ে গেছে, কিন্তু তার আগে প্রকাশ পেল এক চাঞ্চল্যকর জনমত সমীক্ষার রিপোর্ট। কার কলে হাওয়া বেশি, কার জয় জয়কার আর কার ভরাডুবি। 41,500 ভোটারের মতামতের ভিত্তিতে উঠে এসেছে এক অভূতপূর্ব তথ্য। বিএনপি সত্যিই 2/3 আসনে জয়লাভ করতে যাচ্ছে, আর জামাত ও এনসিপি জোটের আসন সংখ্যাই বা কত। গতকাল সোমবার বিকেলে রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, EASD, তাদের এই দীর্ঘ সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। সংস্থাটির দাবি এটি এ যাবৎকালের সবচেয়ে বড় নমুনা সংগ্রহের সমীক্ষা, যেখানে 300টি সংসদীয় আসনে মোট 41,500 ভোটারের প্রত্যক্ষ মতামত নেওয়া হয়েছে। এটি কোনো অনুমান নয়, বরং সাধারণ মানুষের মনের প্রতিফলন হিসেবে দাবি করছে সংস্থাটি। এই রিপোর্টে উঠে এসেছে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ চিত্র। চলুন দেখে নেই যে 300 আসনে জাতীয় নির্বাচনে কোন দল কতটি আসন পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে এই সমীক্ষা। এর মধ্যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে আসলে 299টি আসনে। একটি আসনে একজন জামাত প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনটির নির্বাচন স্থগিত রয়েছে। সমীক্ষা বলছে বিএনপি জোট। রিপোর্টের সবচেয়ে বড় চমক এখানেই, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট প্রায় 208টি আসনে জয়লাভ করতে পারে, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে তারা অনেকখানি এগিয়ে। জামাত এনসিপি জোট, যারা নির্বাচনের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের জানান দিচ্ছে, সেই জামাত ও এনসিপি জোটের সম্ভাব্য আসন সংখ্যা বলা হয়েছে 46টি। এরশাদের জাতীয় পার্টি পেতে পারে মাত্র 3টি আসন, নির্দল প্রার্থীরা 17টি, এবং অন্যান্য ছোট দলগুলি 4টি আসনে জয়ী হতে পারে। এই তথ্য এটাই ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আবারও দ্বিদলীয় মেরুকরণ থেকে সরে এসে
বিএনপি এক শক্তিশালী অবস্থানে ক্ষমতার মসনদে ফিরে আসছে। শুধু আসনের সংখ্যায় নয়, জনসমর্থনের হারের দিকে তাকালে বিষয়টি আরো স্পষ্ট হয়। ইএএসডির তথ্য মতে বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রায় 66.3% ভোটার। দ্বিতীয় অবস্থানে থাকা জামাতে ইসলামের প্রতি সমর্থন রয়েছে 11.9% মানুষের। আশ্চর্যের বিষয় হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গড়া এনসিপি মাত্র 1.7% সমর্থন পেয়েছে। জাতীয় পার্টির সমর্থন 4% এবং নির্দল প্রার্থীদের ক্ষেত্রে এটি 2.6%। এর মানে দাঁড়ায় দেশের অর্ধেকেরও বেশি মানুষ এই মুহূর্তে বিএনপিকেই ক্ষমতায় দেখতে চাইছে। এই জরিপের বাইরে সম্প্রতি আরো একটি জরিপ প্রকাশিত হয়েছিল। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে জনগণ প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান। সেই জরিপেও বড় ব্যবধান দেখা গেছে। সেই জরিপের জনমত বলছে 47.6% মানুষ মনে করেন তারেক রহমানই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। অন্যদিকে জামায়াত আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান 22.5% মানুষ। অর্থাৎ নেতৃত্বের লড়াইয়ে তারেক রহমান এই মুহূর্তে জনগণের প্রথম পছন্দ। আমি শুরুতেই বলেছি, আজ মঙ্গলবার ইতিমধ্যেই সকাল 7:30টায় আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শেষ হয়েছে। 12 ফেব্রুয়ারি কেবল নির্বাচন নয়, জুলাই সনদ নিয়ে গণভোটও অনুষ্ঠিত হবে। এখন প্রশ্ন হলো, যারা এখনো ভাবছেন যে নির্বাচন হয়তো কোনো অদৃশ্য কারণে হবে না, তারা কি ভুল ভাবছেন? সার্বিক পরিস্থিতি বলছে নির্বাচন হচ্ছে এবং জামাতের জয়ের হাইপ থাকলেও জয়ের বন্দরে শেষ পর্যন্ত বিএনপি পৌঁছাবেন, এটি বিভিন্ন পরিসংখ্যান বলছে। বিএনপি ক্ষমতায় গেলে সেই সরকার ঠিক কতদিন টিকবে বা কিভাবে পরিস্থিতি সামলাবে, সেটি এখন বড় আলোচনার বিষয়। তবে সমীক্ষার ফল যদি বাস্তবের প্রতিফলন হয়, তবে বিএনপি একটি বিশাল ম্যান্ডেট নিয়ে ফিরতে যাচ্ছে। সেটি আমি বললাম যে ক্লাসে স্টুডেন্ট কজন, 5 জন নাকি 500 জন? 5 জনের মধ্যেও কেউ ফার্স্ট হয়, আবার 500 জনের মধ্যেও কেউ ফার্স্ট হয়। এখন দেখার বিষয় যে ভোট কত শতাংশ পড়ে এবং কত শতাংশ ভোটের মধ্যে বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় যাচ্ছে, সেটি দেখতে হলে নিশ্চয়ই 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দর্শক, জনমত সমীক্ষা অনেক সময় বাস্তব ফলের সাথে মিলে যায়, আবার কখনো উল্টোটা হয়। তবে 41,500 মানুষের এই মত উপেক্ষা করার মতো নয়। সাধারণত এত বড় সংখ্যক মানুষের মত নিয়ে জরিপ হয় না। 5,000, 7,000, 10,000, 12,000 ম্যাক্সিমাম মানুষ নিয়ে, 300 আসনের মানুষ নিয়ে জরিপগুলো হয়। কিন্তু তারা জরিপ করেছে 41,500 মানুষের মত নিয়ে। আপনার এলাকা থেকে কোন দল জয়ী হতে পারে বলে আপনি মনে করেন? আপনার প্রিয় নেতাকে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউবের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে প্রশাসনিক কু ও ফেব্রুয়ারি নির্বাচন, পর্দার আড়ালে কি ঘটছে? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ফেব্রুয়ারির এই নির্বাচনটি কি স্রেফ একটি ভোট, নাকি পূর্ব নির্ধারিত কোনো নাটকের মঞ্চায়ন? চায়ের দোকান থেকে ড্রয়িং রুম, আজ সবখানে একটাই প্রশ্ন, ভোট কি আসলেই হবে, নাকি আমাদের অগোচরে তৈরি হয়ে আছে অন্য কোনো ফলাফল? আজ আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম প্রধান একটি ট্যাবলয়েড পত্রিকা মানব জমিন পত্রিকার একটি বিস্ফোরক সম্পাদকীয় নিয়ে, যেখানে সরাসরি ইঙ্গিত দেওয়া হয়েছে একটি প্রশাসনিক কু ও প্রশাসনিক অভ্যুত্থানের। এই বিশ্লেষণে আমরা এর প্রতিটি লাইনের ব্যবচ্ছেদ করব। চলুন একটু ভেতরে যাওয়া যাক। সম্পাদকীয়টির শুরুতেই বলা হয়েছে, ঘরে বাইরে একই আলোচনা, ভোটের ফলাফল কি হতে পারে, কে জিতবে কে হারবে, এ নিয়ে তো চায়ের কাপে ঝড় তুলছেন অনেকেই। এই বাক্যটি আমাদের সমাজের বর্তমান অস্থিরতাকে ফুটিয়ে তোলে। দীর্ঘ সময় পর মানুষ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কথা কানে শুনছে,
কিন্তু বাস্তবতা এর সঙ্গে আমি যদি যুক্ত করে বলি যে বাস্তবতা ভিন্ন। কারণ দেশের একটি প্রধান বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে বাহিরে রেখে নির্বাচন হচ্ছে। কাজেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, আবার সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলছেন যে এটি অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হচ্ছে। কোন অর্থে অন্তর্ভুক্তিমূলক? আওয়ামী লীগের নির্বাচনে প্রার্থী হবার সুযোগ নেই, তারা বলছেন আওয়ামী লীগের ভোট দেবার সুযোগ আছে। তাহলে কি এটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আসলেই হলো? এখন প্রশ্ন হলো, এই প্রতিদ্বন্দ্বিতা আসলে কিসের? সম্পাদকীয়তে বলা হয়েছে দীর্ঘদিন পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে, আয়োজন চূড়ান্ত, আর এই আয়োজন নিয়ে যত আলোচনা। দেখুন, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে আয়োজনের কিন্তু কোনো কমতি নেই, কিন্তু মানুষের মনে যে বড় প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো, ভোট কি নিরপেক্ষ হবে? প্রশাসনিক কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করবেন, নাকি ফরমাইশি কিংবা রাজনৈতিক পক্ষপাতিত্ব করবেন? এই যে অংশগ্রহণবিহীন যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং হবে কিনা এমন একটি আশঙ্কা কিন্তু সব মানুষের মনে কুরে কুরে খাচ্ছে। এই প্রশ্নগুলোই বর্তমান নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থার কঙ্কালসার অবস্থাকে তুলে ধরছে। মানুষকে আসলেই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, নাকি প্রশাসনের ছক অনুযায়ী ফলাফল নির্ধারিত হবে? এবার আসা যাক সবচেয়ে আলোচিত এবং ভয়ঙ্কর শব্দটিতে। সম্ভাব্য একটি প্রশাসনিক কু আলোচনায় জায়গা করে নিয়েছে। সম্পাদকীয়তে বিশ্লেষকদের বরাতে বলা হয়েছে, আলামত দেখে যথেষ্ট সংশয় ও সন্দেহ দানা বাঁধছে। তাদের কথা, যেভাবে প্রশাসন সাজানো হয়েছে তা 2008-এর ইলেকশনের পরিস্থিতিকে স্মরণ করিয়ে দেয়। কেন 2008-এর কথা বারবার আসছে? সম্পাদকীয়তে স্পষ্ট করা হয়েছে, ভোট শেষ হওয়ার আগেই ফলাফল চাউর হয়ে গিয়েছিল। অর্থাৎ মাঠের ভোটের চেয়ে টেবিলের ভোটের হিসাব যখন মিলে যায়, তখনই তাকে আমরা প্রশাসনিক কারসাজি বলি। এখানে একটি চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে। সেই আলোচিত নির্বাচনের কারিগরদের অনেকেই এখন নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়, সরকারের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন তারা। অর্থাৎ 2008-এ যে নির্বাচনটি হয়েছিল, সেই কুশীলবরা এখনো সক্রিয়। মানব জমিনের সম্পাদকীয় তাই বলছে। এর মানে দাঁড়ায়, যারা আগে ফলাফল পাল্টে দেওয়ার মাস্টারমাইন্ড ছিলেন, তারাই আজ নির্বাচনের চাবিকাঠি নিয়ে বসে আছেন। সম্পাদকীয়টি আরো দাবি করছে, ভোট নিয়ে নানা কারসাজির খবর রয়েছে। ফাঁস হচ্ছে অডিও, কিভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা যায় তারও একটি তরতাজা ছক শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমরা বিভিন্ন অডিও ক্লিপ দেখছি, যেখানে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। কিন্তু সবচেয়ে হতাশাজনক বিষয় হলো, নির্বাচন কমিশন এক্ষেত্রে নীরব। কোনো অভিযোগই আমলে নিচ্ছেন না তারা। যখন আম্পায়ার চোখ বুজে থাকে, তখন ম্যাচ ফিক্সিং হওয়াটা কি অস্বাভাবিক? প্রিয় দর্শক, এবার যে তথ্যটি দেব তা আপনাদের চমকে দিতে বাধ্য। মানবজমিন লিখেছে, আফ্রিকার একটি দেশের নির্বাচনী মডেল এখন টেবিলে। আফ্রিকার অনেক দেশে দেখা যায়, ভোট হয় ঠিকই, কিন্তু ফলাফল ঘোষণা করা হয় কয়েকদিন পর, এবং সেই মধ্যবর্তী সময়ে চলে ইঞ্জিনিয়ারিং। সম্পাদকীয়তে বলা হয়েছে, একজন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রশাসনিক কুয়ের কাজে নিয়োজিত রয়েছেন, এমনটাই শোনা যাচ্ছে। কে সেই ব্যক্তি? কেন তাকে এই বিশেষ দায়িত্ব দেওয়া হলো? আপনারা ইতিমধ্যেই জানেন, শুনেছেন যে নির্বাচনের ফলাফল দিতে কয়েকদিন লেগে যেতে পারে, এবং ভোট কত পার্সেন্ট পড়বে সেটিও আপনারা শুনেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কণ্ঠে 55%, এবং গতকালকে শুনলেন একজন নির্বাচন কমিশনের
কমিশনারের কণ্ঠেও 55%। এবং ডক্টর ইউনূসের প্রেস সচিবও দুদিন আগে বলেছেন যে 12 ফেব্রুয়ারি ইলেকশন হবে, ফেব্রুয়ারি 17-18 তারিখ নাগাদ সরকার ক্ষমতা হস্তান্তর করবে। কোন সরকার কাকে ক্ষমতা হস্তান্তর করবে? অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে সরকারটি গঠিত হবে সেই সরকারের কাছে এই ইঞ্জিনিয়ারিং করবার জন্যই কি 5-7 দিন সময় নেওয়া? অবস্থা সেদিকেই মনে হচ্ছে। ফলাফল পাল্টে দেওয়ার ভুরি ভুরি নজির রয়েছে বাংলাদেশে। এবার কি সেই পথেই যাচ্ছে? এই প্রশ্নটি আজ প্রতিটি সচেতন নাগরিকের। সম্পাদকীয়তে লেখক সাধারণ মানুষের মনের হাহাকার তুলে ধরেছেন এভাবে। এই জন্যই কি শত শত মানুষ প্রাণ দিল? দীর্ঘদিন এদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। জুলাই আগস্টের যে রক্তক্ষয়ী বিপ্লব আমরা দেখলাম, মানব জমিন বিপ্লব বলছে, এটি কি বিপ্লব নাকি ষড়যন্ত্রের রক্ত দিয়েছে? সে ব্যাপারে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার প্রশ্ন রয়েছে। তার অন্যতম প্রধান দাবি ছিল সেই রক্তপাতের, সেই তথাকথিত বিপ্লবের প্রধান দাবি ছিল ভোটাধিকার। কিন্তু সম্পাদকীয় বলছে অতীতের মতো আবারও সেই পুরনো খেলা শুরু হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। একসময় গায়েবী ভোটে বক্স বোঝাই হতো, এরপর তা হলো দিনে রাতে, অনেকটা প্রকাশ্যে। এবার কি হতে যাচ্ছে? এই সম্পাদকীয় 3টি সোনালী সময়ের কথা মনে করিয়ে দিয়েছে। তুলনামূলকভাবে 91, 96 এবং 2001 এই 3টি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছিল। এর পরের ইতিহাস সবার জানা। অথচ আজ কি দেখছি? এখন দেখছি কেউ হারতে রাজি নন। দুই দলের তরফেই সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এটি একটি ভয়ঙ্কর ইঙ্গিত। যদি উভয় দলে মনে করে তারা জিতবে, তবে জনরায়কে পাশ কাটিয়ে পেশি শক্তি বা প্রশাসনিক শক্তির লড়াই কি অনিবার্য হয়ে উঠছে? সম্পাদকীয়তে সরাসরি অভিযোগ তোলা হয়েছে, গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন কতটা দক্ষ তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। প্রশ্নের মুখোমুখি হয়েছে তাদের আন্তরিকতাও। জনগণ আশা করেছিল একটি স্বচ্ছ কমিশন, কিন্তু বাস্তবতা ভিন্ন। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে, এটা তো এখন ওপেন সিক্রেট। যখন চুরি ওপেন সিক্রেট হয়ে যায়, তখন সেই ব্যবস্থার ওপর মানুষের আস্থা শূন্যের কোঠায় নেমে আসে। সম্পাদকীয়ের শেষ কথাগুলো অত্যন্ত তীব্র। নির্বাচন কমিশন ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে পারেনি। ভোটের 5 দিন আগে দেশ যে পরিস্থিতির সম্মুখীন হলো তা দেখে সন্দেহ আরো জোরালো হচ্ছে। পাল্টানোর কোনো কৌশল নাকি অদক্ষতা? প্রিয় দর্শক, মানব জমিনের এই সম্পাদকীয়টি স্রেফ কিছু শব্দ নয়, এটি একটা আগাম সতর্ক বার্তা। একটি প্রশাসনিক কূ বা ষড়যন্ত্রের যে অভিযোগ এখানে আনা হয়েছে তা যদি সত্য হয়, তবে আমাদের গণতান্ত্রিক ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতে পারে। সম্পাদকীয়টি আমাদের মনে করিয়ে দেয়, নির্বাচনের ফলাফল কি জনগণের ব্যালটে নির্ধারিত হবে, নাকি কোনো অন্ধকার কক্ষে বসে তৈরি করা ডিজিটাল ছকে? কেন ভোট গণনায় 7 দিন লাগবে? কেন কমিশনের অভিযোগের পাহাড় জমছে? আপনারা কি মনে করেন এই নির্বাচন কি পারবে জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে দিতে, নাকি আমরা আরো একটি কলঙ্কিত নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছি? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। এই মুহূর্তে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। সে পর্যন্ত ভালো থাকুন, গণতন্ত্রের পাহারাদারে থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করছে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।